জ্বালানি ক্রয় কারসাজি, 10 মাস ধরে বন্ধ পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র। 30 অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে হবে বলে সতর্ক করল বিটিআরসি। 9 মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, ঢাকার অর্ধেকের বেশি ভবন ভেঙে পড়তে পারে। মিথ্যা তথ্যে হোটেলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার। আগামী 12 ডিসেম্বর একই প্রশ্নে হবে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা। পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা। আজকের দিনে সবচেয়ে আলোচিত আর চাঞ্চল্যকর কোনো খবর মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। আর চারপাশে ঘটে যাওয়া প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। পটুয়াখালীর কলাপাড়ায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ হলেও কয়লা আমদানির জটিলতায় গত 10 মাস ধরে এটি বন্ধ রয়েছে। এর ফলে বিদ্যুৎ আমদানি নির্ভরতা বাড়ছে এবং সরকারকে প্রতিদিন প্রায় 5,000 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ করে এপ্রিলে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়। পরীক্ষামূলক উৎপাদন শুরু হলেও পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে না পারায় আর্থিক ক্ষতি বাড়ছে। সেপ্টেম্বর থেকে সরকারকে ক্যাপাসিটি চার্জ বাবদ জরিমানাও দিতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের মতে পূর্ববর্তী সরকারের ভুল নীতি বর্তমান সরকারও অনুসরণ করছে, যা দেশীয় উৎপাদন কমিয়ে আমদানি নির্ভরতা বাড়াচ্ছে। এর ফলে চলতি বছর ভারত থেকে বিদ্যুৎ আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে আদানি পাওয়ারের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। বিদ্যুৎ কেন্দ্রটির কয়লা আমদানির জন্য 2022 সাল থেকে 4 বার দরপত্র আহ্বান করা হলেও সরবরাহকারী চূড়ান্ত করা হয়নি। প্রতিবারই সিঙ্গাপুর ভিত্তিক ইয়াংথাই এনার্জি প্রাইভেট লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠান অংশ নিলেও কার্যাদেশ পায়নি। প্রতিষ্ঠানটি দরপত্র বাতিলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ চেয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি নথি অনুযায়ী নিম্নমানের কয়লা ব্যবহারের ফলে বয়লার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং উৎপাদন ব্যয় বাড়তে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একটি নির্দিষ্ট সিন্ডিকেটের বাধায় দরপত্র প্রক্রিয়ায় বারবার ব্যাহত হচ্ছে এবং ভারতের সাথে সংশ্লিষ্ট একটি কোম্পানিকে সুবিধা দিতে দরপত্রের শর্ত শিথিল করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, আদানি গ্রুপ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করে একটি সুবিধাভোগী গোষ্ঠী লাভবান হচ্ছে, যার ফলে পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কাজে লাগানো হচ্ছে না। তারা সরকারকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ঘোষণা করেছে যে এখন থেকে একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে 10টির বেশি মোবাইল সিম থাকতে পারবে না। গ্রাহকদের আগামী 30 অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো বাতিল করতে হবে, অন্যথায় বিটিআরসি স্বয়ংক্রিয়ভাবে সেই সিমগুলো বাতিল করে দেবে। সোমবার বিটিআরসির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা তাদের এনআইডিতে পছন্দের 10টি সিম রেখে বাকি সিমগুলো 30 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। যারা এই সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের সিমগুলো বিটিআরসির দৈবচয়ন পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। গ্রাহকরা *16001# নাম্বারে ডায়াল করে এবং তাদের এনআইডির শেষ 4টি সংখ্যা পাঠিয়ে তাদের নামে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন। বিটিআরসির এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল অপরাধ দমন, সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অনিবন্ধিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ে স্বচ্ছতা নিশ্চিত করা। বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা প্রায় 18,86,40,000। দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল বদ্বীপ বাংলাদেশ একটি বিশাল ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে সতর্ক করা হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকার এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ ঝুঁকির মুখে থাকলেও এটি মোকাবেলা এবং পরবর্তী ব্যবস্থাপনার জন্য দেশের সক্ষমতা খুবই সীমিত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। যদিও এই বিষয়ে বারবার আলোচনা হচ্ছে, বাস্তবে প্রস্তুতির তেমন কোনো অগ্রগতি নেই। বাংলাদেশের অভ্যন্তরে বা আশেপাশে প্রায় ছোট থেকে মাঝারি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি করছে। ভূমিকম্পবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের মতে, দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যে বাংলাদেশকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। বুয়েটের পুর প্রকৌশলী বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর গবেষণা অনুযায়ী একটি বড় ভূমিকম্পে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা অত্যন্ত কম।
দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেনের মতে ভূমিকম্পের বড় দুর্যোগের মোকাবিলায় 20 ভাগের সক্ষমতা নেই বাংলাদেশের। যদিও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভূমিকম্পের মতো দুর্যোগ মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান তারা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নিজেদের প্রস্তুত করেছেন। বিশেষজ্ঞরা এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত ও ভূমিকম্প সহনীয় নগরায়ন এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ফরিদপুরে এক তরুণীকে মিথ্যা তথ্য দিয়ে আবাসিক হোটেলে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদ মশিউর রহমান পুলক নামের ২৬ বছর বয়সী এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গত সোমবার বিকেলে র‍্যাব ১০-এর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে রোববার দিবাগত রাত 11:30টার দিকে ফরিদপুর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে গত ১ জুন দুপুরে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পুলক ওই তরুণীকে জানান যে তার স্বামী অন্য এক নারীর সঙ্গে ফরিদপুর গুলবাগ এলাকার একটি আবাসিক হোটেলে আছেন। এই খবর পেয়ে তরুণী পুলককে সাথে নিয়ে হোটেলে গেলে পুলক তাকে একটি কক্ষে আটকে রাখে। এরপর পুলক সহ অন্যান্য আসামিরা সেই কক্ষে প্রবেশ করে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনার পর তরুণী নিজেই ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‍্যাব ১০ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং আসামিদের অবস্থান শনাক্ত করে রোববার রাতে পুলককে গ্রেপ্তার করতে সমর্থ হয়। র‍্যাব ১০ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা একই দিনে অর্থাৎ ১২ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা একক প্রশ্নের মাধ্যমে গ্রহণ করা হবে। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার নাজমুল হোসেন সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান বৈঠকের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এবং একই দিনে একই প্রশ্নে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বর্তমানে কিছু প্রযুক্তিগত বিষয়ে নিয়ে কাজ চলছে। একই দিনে একই প্রশ্নে পরীক্ষা হলে কারা মেডিকেল এবং কারা ডেন্টালে সুযোগ পাবে এই প্রশ্নের জবাবে ডাক্তার নাজমুল হোসেন বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা হয়নি এবং তারা এই বিষয়ে কাজ করছেন। বর্তমানে সারা দেশে ৩টি সরকারি ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে মোট ৫৪৫টি আসন রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ এবং খুলনা ডেন্টাল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি। বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং বেসরকারি ১৬টি ডেন্টাল ইউনিটে আরও ৫৪৫টি আসন বিদ্যমান। অন্যদিকে দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজের ৫,৩৮০টি আসন রয়েছে। যদিও নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি। গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার বারিশাবি ইউনিয়নের গিয়াসপুর বাজার সংলগ্ন ঝমঝম মিনি পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে। গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের সময় ঝমঝম পেট্রোল পাম্পের কাগজপত্র যাচাই করা হলে তারা কোনো বৈধ নথি দেখাতে পারেনি। পরবর্তীতে তেলের মান পরীক্ষায় নিম্নমানের তেল পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যান এবং প্রয়োজনীয় মুচলেকা ও নির্দেশনা দেন। এ সময় পাম্পের মালিকের ভাই ফারুক তেলের নমুনা সংগ্রহে বাধা দেন এবং জনতাকে উত্তেজিত করেন। তার প্ররোচনায় উপস্থিত কিছু লোক উত্তেজিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা চালায়। এতে একটি গাড়ির কাচ ভেঙে যায় এবং অন্য একটি গাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে কাপাসিয়া থানার ওসি আব্দুর রব ঘটনাস্থলে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থলে এসে অভিযান পরিচালনা করেন। তিনি জানান ঘটনাস্থল থেকে বিভিন্ন নথি, মালামাল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ফারুক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তের কমিটি গঠন করা হয়েছে। দর্শক, বলুন তো আজকের কোন খবরটি আপনার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখুন। আর এমন সব তাজা খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।